অদেখাকে দেখা আর অজানাকে জানার নেশায় সকাল সকাল আজ আমরা আবার বেরিয়ে চলেছি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় অভিমুখে। আমাদের এখনকার গন্তব্য শক্তিগড় থানার অন্তর্গত আপাত অচেনা এক গ্রাম হাট গোবিন্দপুর। সবুজ প্রকৃতির মাঝে গ্রামীণ পথ ধরে চলেছি হাট গোবিন্দপুর গ্রামে থাকা বেশ কয়েকটি প্রাচীন মন্দির স্থাপত্য চাক্ষুষ করতে। পায়ে পায়ে ঢুকে পড়েছি হাট গোবিন্দপুর গ্রামের বড়াল পরিবারের মন্দির চত্বরে। ঢুকতেই চোখে পড়ে বড়াল বংশের পারিবারিক এই শ্রীধর জিউয়ের মন্দিরটি। ভূমিতল থেকে বেশ উঁচু একটি পাদপীঠের ওপরে স্থাপিত হয়েছে আটচালা শ্রেণীর এই মন্দিরটি। পূর্বমুখী মূল প্রবেশপথটি ত্রিখিলান বিশিষ্ট। দেবালয়টির সামনের দেওয়ালে পোড়ামাটির মূর্তিফলকের দেখা মিললেও বর্তমানে সেগুলো অনেকাংশেই মলিন, নোনা লেগে ক্ষয়ে গেছে প্রচুর মূর্তি, আর বাকিগুলোর ওপরে কৃত্রিম রঙের মোটা প্রলেপ দেওয়ায় সেগুলো সূক্ষ্মতা হারিয়ে একেবারেই ম্লান হয়ে আছে। ধনুকাকৃতি কার্নিশের সমান্তরাল দুই সারি কুলুঙ্গিবদ্ধ ফলকে বিষ্ণুর দশাবতার সহ অন্যান্য দেবদেবীর কিছু মূর্তি ফলক লক্ষ্য করা যায়। মন্দিরটির বাঁকানো কার্নিশের দুই কোণাচের ত্রিভুজাকৃতি ফলকে হাতের মূর্তি দুটি বেশ অভিনব। কার্নিস থেকে দুপাশের উল্লম্ব কুলুঙ্গির সারিতে উৎকীর্ণ রয়েছে কৃষ্ণ লীলা সহ অন্যান্য দেবদেবী শৈব সাধকের মূর্তি। মূল প্রবেশপথের খিলান তিনটির ওপরে কিছু ফুল লতাপাতার নকশা আর দুটি প্রস্ফুটিত পদ্মের মধ্যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি ও শ্রীকৃষ্ণের একক মূর্তি লক্ষ্য করা যায়। আরও আছে বেশ কতকগুলো হাঁসের পিঠে বসা দেবমূর্তি, খুব সম্ভবত হংস রথের মূর্তি এগুলো। প্রবেশ দরজার পরে সরু এক অলিন্দ পথ পেরিয়ে রয়েছে মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহের দরজার ওপরের অংশেও রয়েছে টেরাকোটা শিল্পের নিদর্শন। এখানে থাকা 8টি লম্ফনরত ঘোড়ার মূর্তিগুলো বিরল শ্রেণীর। এছাড়াও দুই পাশের উল্লম্ব কুলুঙ্গির সারিতে থাকা সহস্রদল পদ্মের সমারোহ বিশেষভাবে উল্লেখযোগ্য। ভূমি সংলগ্ন ফলকগুলোতে আলপনাধর্মী নকশার কিছু ফলক থাকলেও সেগুলো বর্তমানে একেবারেই ক্ষয়প্রাপ্ত। শঙ্খ আর ঘণ্টা বাদনরত দুটি মূর্তিও রয়েছে এখানে। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত হাট গোবিন্দপুর গ্রামের বেনেপাড়ায় এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। সেই মন্দিরেরই সেবায়ত বংশের এক উত্তরসূরি অরুণ কুমার বড়াল মহাশয়ের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনি এই মন্দির সম্পর্কে আমাদের কিছু বলুন, মানে কবে প্রতিষ্ঠা হয়েছিল? দেখুন, এটা আনুমানিক নির্দিষ্ট কিছু বলা যাবে না,
তার কারণ হচ্ছে এখানে কোনো লিখিত বা কিচ্ছু নেই আমাদের কাছে। পূর্বপুরুষের আমরা খাতা বার্তা বা অন্যান্য খুলে দেখেছি, কিচ্ছু লেখা নেই। আর আনুমানিক বলা যায় যেটা 1600 শতাব্দী থেকে এটা হতে পারে, মানে এটা সবটাই আনুমানিক। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষের মানে আদি নিবাস কোথায় ছিল? আদি নিবাস তো এইটাই আমাদের আদি নিবাস। কর্মের তাগিদে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সব চলে গেছে। এই যেমন ধরুন আমাদের এখন মোটামুটি বলা যায় যে আমরা এখন কলকাতাতেই এখন ধরুন সেটেল। আপনি কলকাতাতেই থাকেন না? কলকাতা থাকি, এখানে ধরুন এই ধান ফান জমি জায়গা আছে বলে এসেছি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমার জন্ম কলকাতায়, আমার বড় হয়েছি কলকাতায়, লেখাপড়া সব কলকাতায়। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষরা কি ব্যবসায়ী ছিলেন নাকি? না, এই পুরুষ বলি আপনাকে, আমি সেই ইতিহাস বলতে পারবো না, তবে এমনি হিসাবে মতো জমি জায়গা থাকেনি, জমিদার বলা যেতে পারে, জমিদারি ছিলেন, তাহলে এইসব ঐতিহ্য হবে কি করে? এটা তো নিশ্চিত কথা। তারা যে সাধারণ মানুষ, তারা মোটামুটি ফিনান্সিয়ালি স্ট্রং ছিলেন, ডেফিনেটলি বলবো। তাহলে এই ধরনের মন্দির হলো কি করে? রাধারমণের ওই অত বড় সেবা পুজোর ব্যবস্থা হলো কি করে? ডেফিনেটলি তারা ফিনান্সিয়ালি স্ট্রং ডেফিনেটলি ছিল, এটা বাস্তব ঘটনা। তার তো নিদর্শন তো চোখের সামনে দেখতে পাচ্ছি। তারা তো অভাবী কেউ ছিল না, তাহলে এত বড় বিরাট ব্যবস্থাটা হলো কি করে? এই গোটা এই মাথা থেকে ও মাথার সমস্ত পাকা বাড়ি, একটা কাঁচা বাড়ি নেই এর ভেতরে রাধারমণের অত বড় বিশাল ব্যবস্থা, 5-7 মহল বাড়ি। আচ্ছা, মানে এর কোনো নথি নেই বলে আপনার? হ্যাঁ, ডেফিনেটলি তাই। মানে কোনো আগেকার দিনে যেমন নীলের ব্যবসা হতো। হ্যাঁ। তারপরে না, ওর এখানে নীলের ব্যবস্থা করতে যাই না, তবে ধান জমির উপর ডিপেন্ডেবল ছিল, মানে হ্যাঁ 100% ল্যান্ডেড প্রপার্টির উপর ডিপেন্ডেবল ছিল। এটা কিন্তু বাস্তব ঘটনা। মূল প্রবেশপথের খিলান স্তম্ভের গায়ে একসময় বেশ কিছু মূর্তিফলক থাকলেও এখন শুধুমাত্র মা দুর্গা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর রাধাকৃষ্ণের মূর্তিগুলো আবছা বোঝা যায়। বাকি ক্ষয়িষ্ণু দেবমূর্তিগুলো আর বোধগম্য হয় না। আর এবং আমাদের এই মন্দিরকে কেন্দ্র করে আমরা পুজো আজা বা অন্যান্য যাবতীয় সবই আমরা একসঙ্গে করি। আমাদের গোটা পাড়াটাই এনার সেবায়িত, বুঝতে পারছেন? এখানে আমরা প্রায় 16-17 ঘর আছি, সবই আমাদের বংশধর, সবই আমাদের বংশধর। আসল কথা, আমাদের পূর্বপুরুষের 3টে কর্তা ছিলেন, 3টে কর্তার বড়, আমরা হচ্ছি বড়োর বংশধর, একটা মেজর বংশধর, তার সেই সংসারটা দৌত্র হয়ে গেছে। আচ্ছা, আর ছোটোর বংশধর কিছুটা দৌত্র হয়ে গেছে, কিছুটা বড়ালদের মধ্যে এখনো আছে, বুঝতে পারছি কথাটা? এই নিয়ে আমাদের এই পরিবারটা সবই আমাদের বড়াল পরিবার, যেহেতু দৌত্র হয়ে গেছে তাই জন্য টাইটেলগুলো একটু চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে। এবং আমাদের ধরুন যতটা পুজো আজা যাবতীয় সব এই মন্দিরটা নারায়ণ বলে, এখানে নারায়ণ থাকাকে কেন্দ্র করে দুর্গাপুজোও হয়, কালী, হ্যাঁ দুর্গাপুজোও হয়। প্রতিমা আসে না, কেন যেহেতু নারায়ণ আছেন সেখানে প্রতিমা পুজো করা যায় না, ঘটে ঘটে পুজো হয়, যেমন সিস্টেম পুজো দুর্গাপুজো সব একটাই হয়, ঘট পুজো হয়। কালী পুজোতে কালী পুজো হয় না, অলক্ষ্মী পুজো হয়। রাস, ঝুলন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নন্দ মহারাজের উৎসব যাবতীয় সব কিছু হয়, হ্যাঁ সব কিছু, সমস্ত এখানে নিত্য সেবাও হয়। সন্ধ্যেবেলা মঙ্গল আরতি, এই সন্ধ্যেবেলা হয়, আরতিও হয়। ভোরবেলা এই নিয়মসভা মাস যখন অনুষ্ঠান হয়, নিয়মসভা বলতে দুর্গাপুজোর পরের যে একাদশীটা হয়, সেই একাদশীতে নিয়মসভা মাস শুরু আছে, তাহলে মঙ্গল আরতিও হয়, কিন্তু যাবতীয় সব। তবে পরিস্থিতি খুব একটা ভালো নয় মন্দিরের অবস্থা, কারণ ধরুন তখনকার দিনে একটা অন্যরকম যে চিন্তাভাবনা ছিল, এখন ধরুন এখন মন্দিরের প্রতি উদাসীন হয়ে গেছে সব, সেরকম একটা আন্তরিকতার অভাব হয়েছে। এখন ধরুন কিছু কিছু আছে যা করে চলে যাচ্ছে এই পর্যন্ত, এবং এখানে মন্দিরের জন্য পূর্বপুরুষরা কিছু ব্যবস্থা সেরকম কিছু করে যায়নি, যার পরিপ্রেক্ষিতে ট্রাস্টি কিচ্ছু নেই, যার পরিপ্রেক্ষিতে একটু সমস্যা হয়। আচ্ছা, আপনাদের সংস্কার করা হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সংস্কার ওটা মোটামুটি 6-7 বছর আগে হয়েছে। আপনারা নিজেরাই হ্যাঁ আমরাই করি, মানে যতগুলো পরিবার সদস্য আছে সকলে মিলে করে না, তা বলবো না তো, খুব উদাসীন অবস্থা, খুব করুণ অবস্থা। যারা পাচ্ছে তারা করছে। হ্যাঁ, এখন আপাতত বলা উচিত নয়, নারায়ণ মন্দির সামনে এটা আমারই দায়িত্বে করতে হয়েছে, কথাটা বুঝতে পারছেন? তবে যাই হোক, চলে যাচ্ছে, এই পর্যন্ত চলে যাচ্ছে, এবং ভবিষ্যতে কী হবে বলতেও পারছি না। তবে চেষ্টা করছি ভবিষ্যতে যাতে মন্দির ঠিক মতন যাতে চলে, বা নিয়মকানুন যেগুলো চলছে, বা পুজো আজা সেবা পুজো যাতে ত্রুটি বিচ্যুতি না হয়, সেই ব্যাপারটা আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, এই পর্যন্ত বলতে পারেন। ভিত্তিবেদী সংলগ্ন ফলকগুলোতে ডিঙি, নৌকা, জাহাজ, তৎকালীন অভিজাত ব্যক্তির পালকিতে ভ্রমণ, হাতি, ঘোড়া আর উটের পিঠে চেপে শিকার দৃশ্য প্রভৃতি চোখে পড়ে।
বাঘ শিকার আর সুর পেঁচিয়ে দুটি হাতির যুদ্ধের মূর্তিফলকটিও বেশ বিরল, সচরাচর চোখে পড়ে না। এই অংশের অলঙ্করণে আরও চোখে পড়ে সারিবদ্ধ হাঁস আর গরুর পাল। প্রতিষ্ঠা লিপিহীন এই মন্দিরটি আনুমানিক সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে নির্মিত হয়েছিল। গঠনগত দিক থেকে সুপ্রাচীন এই মন্দিরটি এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে, তবে পোড়ামাটির অলঙ্করণগুলো একে তো নোনা লেগে ক্ষয়ে গেছে, তার উপরে সঠিক রঙের ব্যবহার না হওয়াতে সেগুলো আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।